অ্যাসিড বেস থিওরি এইটা মেডিকেল বলো, ইন্টারমিডিয়েট বলো, ভার্সিটি বলো, রিটেন বলো, এমসিকিউ বলো, সকল জায়গায় আসবে আসবে আসবে। এই জায়গা থেকে প্রশ্ন হবে মাস্ট, এবং এই জায়গাটা তোমরা খুবই বেশি ভুল করো, যেটা আসলে ভুল করার কথা না। আমরা এই অ্যাসিড বেস থিওরি সম্পর্কে একটু শর্টকাটে জেনে নিই, চলো। ঠিক আছে, আমি জিৎ বিশ্বাস, ঢাকা মেডিকেল কলেজ, বস মেথড শেখাবো। হ্যাঁ, আমরা বস মেথড সিরিজ চালাচ্ছি। তোমাদের যে যে বিষয়ে বা যে যে টপিকে সমস্যা আছে কমেন্টে জানাবা, সেইগুলো শর্টকাটে বা নেমোনিক্স দিয়ে হোক বোঝানোর চেষ্টা করব, বা বেসিক দিয়ে হোক। তোমরা জানো আমার ক্লাসগুলো বেসিক হয় এবং ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ হয়ে যায়, সাথে শর্টকাটও থাকে, তাই না? শর্টকাটের বস আমি, এবং পরীক্ষায় এগুলো পড়বে। তো চলো শুরু করা যাক। আমরা আগে একটা প্রশ্ন দেখি, কোনটি লুইস খার? দেখো কত জায়গায় আসছে, ঢাকা বোর্ড 2015-তে আসছে, এমবিএসটিউ এমবাস টু 2017-18-তে আসছে। কোনটি লুইস খার? তার মানে আমাদের অ্যাসিড বেস থিওরিটা জানতে হবে, রাইট? সো অ্যাসিড বেস থিওরি কয়টা আছে? তিনটা আছে। অনেকগুলো আছে, তার মধ্যে আমরা তিনটা সম্পর্কে বেসিক্যালি আইডিয়া নিই। একটা হচ্ছে আমাদের আরহেনিয়াস তত্ত্ব, একটা ব্রোনিস্টেড লাউরি তত্ত্ব, আর একটা লুইস অ্যাসিড খার মতবাদ। ওকে, এইগুলাই তোমরা সবচেয়ে বেশি ভুল করো। তোমরা ক্লাস 6-7-এ অ্যাসিড খারের তত্ত্ব পড়ে আসছো না, ওই জিনিসটাই কিন্তু আরহেনিয়াস মতবাদ। চলো আমরা একটু দেখি আরহেনিয়াস থিওরি যেটা বলতেছে। অ্যাসিড, দেখো আমি কিন্তু অ্যাসিডকে লাল দিছি, বেসকে নীল দিছি, এর মানে কি বুঝতে পারছো? লিটমাস পেপারে ক্ষার নীল বর্ণ ধারণ করে, লিটমাস পেপার, আর অ্যাসিড লাল বর্ণ ধারণ করে। এটা দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে এইটা। এমনি এমনি আমি অ্যাসিড বেস এই কালার দিয়ে লিখি নাই, বুঝতে পারছো? দেখো একটা জিনিসের মধ্যে 3-4টা জিনিসও পড়া হয়ে যাবে। অ্যাসিড কি করে? H+ দান করে, মানে প্রোটনকে সে ত্যাগ করবে। ক্ষার কি করে? হাইড্রোক্সিল মাইনাস বা OH মাইনাস দান করে, অর্থাৎ দুইটাই ত্যাগ করবে। আরহেনিয়াস মতবাদে মানে যে হাইড্রোজেন আয়ন দান করে আর যে হাইড্রোক্সিল আয়ন দান করে, এই দুইটা হচ্ছে অ্যাসিড ক্ষার তত্ত্ব। ক্লিয়ার? আসো এক্সাম্পল দেখি। HCl এর কথা বলছে। HCl কি করে বাবারা বলো তো? এই যে HCl, এটা কিন্তু একটা প্রোটন ত্যাগ করতে পারে, একটা প্রোটন ত্যাগ করতে পারে, এটা কি আমরা জানি না? হ্যাঁ, দ্যাট মিনস এইটা আমরা একটু রেড মার্কিং করি, এইটা হচ্ছে আমাদের অ্যাসিড। ওকে, আচ্ছা। বেস কি করে দেখো তো? সোডিয়াম হাইড্রোক্সাইড। এটাকে যদি একটু ভাঙি, সোডিয়াম হাইড্রোক্সাইড এটা কি ত্যাগ করে? হাইড্রোক্সিল মাইনাস ত্যাগ করে, কিন্তু হাইড্রোক্সিল মাইনাস ত্যাগ করে এবং সোডিয়াম প্লাস হয়। দ্যাট মিনস এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড যেটা, সেটা কিন্তু ক্ষার। কোন মতবাদ অনুসারে? আরহেনিয়াস মতবাদ অনুসারে এটা হচ্ছে ক্ষার। কথা কি বোঝা গেছে? কিন্তু আরহেনিয়াস তত্ত্ব একটা ঝামেলা আছে, সীমাবদ্ধতা আছে। আমি যে সোডিয়াম ধাতুর কথা চিন্তা করি, এটা কি হবে? আরহেনিয়াস মতবাদ অনুসারে বলতেছে প্রোটন দান করতে পারে, এর তো কোনো প্রোটন নাই, তাহলে অ্যাসিড হওয়ার কথা না। হাইড্রোক্সিল আয়ন দান করতে পারে, এখানে তো হাইড্রোক্সিলই নাই বা হাইড্রোক্সাইডই না, তাহলে কেমনে দান করবে? রাইট? এইটাই হচ্ছে আরহেনিয়াসের সীমাবদ্ধতা। দ্যাট মিনস আরহেনিয়াস কাকু আমাদের কি করছে? এ যেটা করছে এইটার ব্যাখ্যা দিতে পারে নাই। যেহেতু সোডিয়ামকে আরহেনিয়াস সে ব্যাখ্যা দিতে পারে নাই, তখনই আমাদের চলে আসে ব্রোনিস্টেড লাউরি মতবাদ। এটা আমরা পরে দেখি এমসিকিউটা, ব্রোনিস্টেড লাউরি তত্ত্ব। বোঝা গেছে কখন ব্রোনিস্টেড লাউরি তত্ত্ব আবিষ্কার হয়েছে? চলো আমরা একটু দেখার চেষ্টা করি। এইখানে অ্যাসিড কি করে? প্রোটন দান করে। বেস কি করে? প্রোটন গ্রহণ করে। দ্যাট মিনস ব্রোনিস্টেড লাউরি তত্ত্বকে বলা হয় প্রোটন মতবাদ। কি মতবাদ? প্রোটন মতবাদ বলা হয়। ওকে, তাহলে ঘটনাটা কি হলো? যে প্রোটন দাতা সে অ্যাসিড, যে প্রোটন গ্রহীতা সে ক্ষার। এতটুকু ক্লিয়ার? চলো আমরা একটু দেখি, জাস্ট শর্টকাটে বলতেছি বোঝার সুবিধার্থে, এটাই একটা বসের লুল। চলো, এই যে H2SO4, আমি নাম বলতেছি না, এটা সালফিউরিক অ্যাসিড, নাম দেখলে বোঝা যায় অ্যাসিড, কিন্তু না, আমরা ওইভাবে যাব না। H2SO4 আছে, কি করবে তুমি চিন্তা করো। H2SO4 একটা প্রোটন ত্যাগ করতে পারে, তুমি বলতে পারো দুইটা প্রোটন ত্যাগ করতে পারে, ঠিক আছে, এটা দ্বিক্ষারকীয় হইতে পারে, ওই দিকে আমরা যাব না। ব্রোনিস্টেড সাহেব একটা প্রোটন নিয়েই কাজ করছে। কয়টা প্রোটন নিয়ে কাজ করছে? একটা প্রোটন। আমরা অলওয়েজ ব্রোনিস্টেড লাউরি তত্ত্ব আসলে একটা প্রোটন বলবো। কয়টা? একটা। এটা যেন মাথায় থাকে। একটা প্রোটন ত্যাগ করলে কিসে পরিণত হবে? বাইসালফেট, HSO4 মাইনাস। দেখো তো প্রোটন ত্যাগ করতে পারে কিনা? পারতেছে। দ্যাট মিনস H2SO4 ব্রোনিস্টেড লাউরি তত্ত্ব অনুসারে অ্যাসিড। রেড মার্ক করে দিই, এটা হচ্ছে অ্যাসিড। এতটুকু ক্লিয়ার? তার মানে H2SO4 হচ্ছে ব্রোনিস্টেড অ্যাসিড। সোডিয়ামে চলে আসো। এই যে সোডিয়াম ধাতু, এই সোডিয়াম ধাতু কি করতেছে একটু চিন্তা করে দেখো তো বাবারা। সোডিয়াম একটা প্রোটন গ্রহণ করার অ্যাবিলিটি আছে না নাই? আছে। দ্যাট মিনস সোডিয়াম হাইড্রাইড এটা তৈরি করতে পারবে কিনা? পারবে। দ্যাট মিনস সোডিয়াম হচ্ছে আমাদের ক্ষার, ব্রোনিস্টেড তত্ত্ব অনুসারে ক্ষার।
ক্লিয়ার? অ্যামোনিয়া আছে, অ্যামোনিয়ারটা একটু চিন্তা করে দেখো তো, NH3 এই একটা প্রোটন গ্রহণ করতে পারে কিনা? পারে। একটা প্রোটন নিয়ে কথা বলতেছি, কিন্তু কখনোই মাতব্বারি করে দুইটা প্রোটন, এই যে বাবা সালফিউরিক অ্যাসিড H2SO4 দুইটা H+ ত্যাগ করতে পারে তাই অ্যাসিড, এই কথাটা রাইট, কিন্তু এটা ব্রোনিস্টার লাউরিতে বলা যাবে না, এই বেশি বোঝা যাবে না, ঠিক আছে? যতটুকু বলতেছি ততটুকু বুঝো, একটা প্রোটন নিয়ে কাজ করতে হবে ব্রোনিস্টার লাউরি তত্ত্বে, ওকে? আচ্ছা, তাহলে এখানে একটা প্রোটন গ্রহণ করলে কি হয়? NH4+ হয়, এতটুকু তো বুঝি, এটা তো 9-10 বাচ্চারাও পারে। তার মানে এই জিনিসটা অ্যামোনিয়া, অ্যামোনিয়া হচ্ছে ক্ষার, ব্রোনিস্টার তত্ত্ব অনুসারে এটা ক্ষার। কিন্তু এই ব্রোনিস্টার লাউরি সাহেব যেখানে ঝামেলা করছে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড এটা কি জিনিস, ক্ষার না অ্যাসিড, এটা ব্যাখ্যা দিতে পারে নাই। এই যে ইথিন, এটা ক্ষার না অ্যাসিড, এটা ব্যাখ্যা দিতে পারে নাই। এইটার ক্ষেত্রে আমাদের যেই জিনিসটা প্রযোজ্য, তার জন্য আমাদের লুইস মতবাদটা চলে আসছে। কি মতবাদ? লুইস মতবাদ চলে আসছে, এটা লুইস সাহেব ছাড়া ব্যাখ্যা দিতে পারবে না। তাহলে বোঝা গেছে কোথায় কার সীমাবদ্ধতা, মানে যেখানে তার সীমাবদ্ধতা সেখান থেকেই কিন্তু নতুন থিওরির আবির্ভাব ঘটে, ব্যাপারটা এমন। তাহলে ব্রোনিস্টার লাউরি তত্ত্বে প্রোটন মতবাদ। এরপরে চলে আসো ব্রোনিস্টার লাউরি তত্ত্বে আমরা আরেকটা জিনিস পাই, কনজুগেট অ্যাসিড বেস থিওরি বা অনুবন্ধী অম্ল ক্ষার। চলো অনুবন্ধী অম্ল ক্ষার চেনার চেষ্টা করি। অনুবন্ধী অম্ল, অনুবন্ধী অম্ল কি বোঝাচ্ছে? একটা ক্ষার, একটা ক্ষার একটা প্রোটন, কয়টা প্রোটন? একটা প্রোটন গ্রহণ করার পরে, কি করার পরে? গ্রহণ করার পরে যেই জিনিসটাতে পরিণত হয়, যে জিনিসটাতে পরিণত হয় সেটাই তার অনুবন্ধী অম্ল, অর্থাৎ এইটা হচ্ছে অনুবন্ধী অম্ল। এটা কি? অনুবন্ধী অম্ল। কথা কি বোঝা গেছে? অর্থাৎ একটি ক্ষার একটা প্রোটন গ্রহণ করবে, একটা প্রোটন গ্রহণ করার পরে যেইটাতে পরিণত হবে সেইটা হচ্ছে তার অনুবন্ধী অম্ল। দ্যাট মিনস এইটা হচ্ছে বেজ, এটা প্রোটন গ্রহণ করছে, এই বেজের অনুবন্ধী অম্ল হচ্ছে এইটা। ক্লিয়ার? আচ্ছা, অনুবন্ধী ক্ষার কি? একটা অ্যাসিড একটা প্রোটন ত্যাগ করার পরে, কয়টা? একটা প্রোটন, বারবার বলতেছি একটা প্রোটন, কখনো দুইটা বলা যাবে না। একটা প্রোটন ত্যাগ করার পরে যেই জিনিসটাতে পরিণত হয় সেইটা তার অনুবন্ধী ক্ষার। দ্যাট মিনস এইটা কি? অনুবন্ধী ক্ষার। কথা ক্লিয়ার? আর এইটা হচ্ছে তোমার অ্যাসিড, অর্থাৎ HCl এর অনুবন্ধী ক্ষার কোনটা? ক্লোরাইড মাইনাস। অর্থাৎ অ্যামোনিয়ার অনুবন্ধী অম্ল কোনটা? অ্যামোনিয়াম আয়ন। ঠিক তদ্রূপ আমি যে পানির কথা চিন্তা করি, পানিকে দেখো আমি বলছি এর অনুবন্ধী অম্ল বের করো, দ্যাট মিনস পানির সাথে কি যোগ করতে হবে? একটা প্রোটন যোগ করতে হবে। একটা প্রোটন যোগ করলে কিসে পরিণত হয়? কিসে পরিণত হয়? এটা পরিণত হয় H3O+। তাহলে আমরা কি বুঝলাম? এই জিনিসটা হচ্ছে অনুবন্ধী অম্ল, পানি হচ্ছে এখানে ক্ষার, ওকে? বাইকার্বনেট চলে আসো, HCO4 HCO3-, এটার অনুবন্ধী ক্ষার বের করতে হবে। তাহলে আমরা কি করতে পারি? এখান থেকে একটা প্রোটন বের করে দাও, এখান থেকে একটা প্রোটন বের করলে কি হবে? কার্বনেট মাইনাস হবে, CO3 2-। তাহলে এইটা হচ্ছে অনুবন্ধী ক্ষার, আর বাইকার্বনেট এখানে অ্যাসিড। কথা বোঝা গেছে? তাহলে অনুবন্ধী ক্ষার অনুবন্ধী অম্ল কি বোঝা গেছে? কোনো একটা অ্যাসিড একটা প্রোটন ত্যাগ করার পরে যেই জিনিসে পরিণত হয় সেটা তার অনুবন্ধী ক্ষার। কোনো একটা ক্ষার একটা প্রোটন গ্রহণ করার পরে যেই জিনিসে পরিণত হয় সেটা তার অনুবন্ধী অম্ল। কথা বোঝা গেছে? ওকে, তাহলে অনুবন্ধী অ্যাসিড ক্ষার আমরা চিনে গেছি, এটার ইংলিশ টার্ম হচ্ছে কনজুগেট অ্যাসিড, কনজুগেট বেজ। ওকে, তা চলো এই যে প্রশ্নটা MBS2 2016-17-তে আসছে, আমরা একটু সলভ করার চেষ্টা করি। একটা বিক্রিয়া দেওয়া আছে, এই বিক্রিয়াটিতে অনুবন্ধী অম্ল ক্ষারক যুগল বের করতে বলছে। তাহলে আগে চিন্তা করো, আগে চিন্তা করো অ্যাসিডকে, HA এইখানে অ্যাসিড দেখেই বোঝা যাচ্ছে কারণ হাইড্রোজেন আছে। তাহলে অ্যাসিড যদি হয় এটার ক্ষারক কি হবে? তুমি চিন্তা করো, A নিশ্চয়ই একটা H+ ত্যাগ করবে, H+ ত্যাগ করার পরে কিসে পরিণত হবে? A- এ পরিণত হবে। এতটুকু তো ক্লিয়ার? যদি এতটুকু ক্লিয়ার হয় তাহলে এইটা হচ্ছে অ্যাসিড, এইটা হচ্ছে তার অনুবন্ধী ক্ষার। এইটা হচ্ছে অ্যাসিড, এইটা তার অনুবন্ধী ক্ষার। বের করতে বলছে কি? অম্ল ক্ষারক। তাহলে কোনটা হবে উত্তর? এই যে সি। কথা কি বোঝা গেছে? আচ্ছা, একটু যদি বলে অনুবন্ধী ক্ষারক অম্ল বের করো, অনুবন্ধী ক্ষারক অম্ল, চিন্তা করো এটা যদি অ্যাসিড হয় তাহলে নিশ্চিতভাবে এইটা বেস, এতটুকু তো বুঝছি আমরা, পানিটা বেস। তাহলে পানি কি করবে? এই H2O একটা প্রোটন গ্রহণ করবে, করে তৈরি করবে H3O+, এই যে H3O+। দ্যাট মিনস এইটা হচ্ছে তার অনুবন্ধী অ্যাসিড, এইটা হচ্ছে ক্ষার, পানি ক্ষার, H3O+ হচ্ছে অনুবন্ধী অ্যাসিড। কথা বোঝা গেছে? যেহেতু বলছে অনুবন্ধী অম্ল ক্ষারক, অর্থাৎ অম্লটা আগে আইডেন্টিফাই করতে হবে। এই বিক্রিয়াতে অম্ল হচ্ছে H, এই একটা প্রোটন ত্যাগ করছে, A- হয়েছে, এই A- হচ্ছে তার অনুবন্ধী ক্ষারক। কথা বোঝা গেছে? কত সহজ না? আচ্ছা, এরপরে আসো, ওই যে বললাম অ্যালুমিনিয়াম ক্লোরাইড CH2 ডাবল বন্ড CH2 ইথিন, যেটা এটা ব্যাখ্যা করতে পারে না ব্রোনিস্টার লাউরি সাহেব। তাহলে আমরা একটু
লুইস তত্ত্বে চলে আসি। লুইস তত্ত্বের আরেকটা নাম হচ্ছে ইলেকট্রনীয় মতবাদ। ইলেকট্রনীয় মতবাদ। হ্যাঁ, কেন? কারণ লুইস সাহেব ইলেকট্রন নিয়ে কথাবার্তা বলছে। অ্যাসিড কি? মুক্ত জোড় ইলেকট্রন গ্রহীতা। দেখো আগে ব্রোনিস্টের লাউরিতে বলছিলাম অ্যাসিড দান করে, যাই হোক প্রোটন দান করুক আর যাই করুক, আরএনএসেও দান করে বলছিলাম। ব্রোনিস্টের সাহেব থেকে যখন লুইসে আসলো, লুইস সাহেব কিন্তু গ্রহীতা বলে দিছে। এটা উল্টা ঘটনা, রাইট? আচ্ছা, বেস কি বলতেছে? মুক্ত জোড় ইলেকট্রন দাতা। তুমি আরহেনিয়াস সাহেবের চিন্তা করো, বেস কি ছিল? হাইড্রোক্সিল আয়ন, দাতা ছিল। তারপর ব্রোনিস্টের লাউরিতে কি ছিল? H+ মানে প্রোটন বা হাইড্রোজেন আয়ন, গ্রহীতা ছিল। কিন্তু এইখানে বেস, লুইস বেস যেটা, সেটা কিন্তু মুক্ত জোড় ইলেকট্রন দাতা। এখন চিন্তা করো মুক্ত জোড় ইলেকট্রন কে দিতে পারে? যার মধ্যে নিশ্চিতভাবে মুক্ত জোড় ইলেকট্রন আছে, রাইট? আচ্ছা, মুক্ত জোড় ইলেকট্রন কে গ্রহণ করতে পারে? যার মধ্যে মুক্ত জোড় ইলেকট্রন ঘাটতি আছে বা পজিটিভলি চার্জ, রাইট? ওকে, এখন এক্সাম্পলে চলে আসো। অ্যামোনিয়া একটু তাকিয়ে দেখো তো, অ্যামোনিয়াতে একটা মুক্ত জোড় ইলেকট্রন আছে না নাই? আছে। তার মানে সে মুক্ত জোড় ইলেকট্রন যদি থাকে, এ দিবে না নিবে? অবশ্যই দান করবে। ওর কাছে আছে, ও দান করবে, অর্থাৎ মুক্ত জোড় ইলেকট্রন দাতা। দ্যাট মিনস এইটা হচ্ছে আমার বেজ। নীলকালি করে দিই, অ্যামোনিয়া হচ্ছে লুইস ক্ষার, রাইট? ওই যে প্রথম যে এমসিকিউটা দেখাইলাম। আচ্ছা, পানিতে আসো। পানিতে অক্সিজেনে দুইটা মুক্ত জোড় ইলেকট্রন আছে না নাই? আছে। তার মানে এটাও একটা লুইস বেজ। অ্যালুমিনিয়াম ক্লোরাইডে আছে, এইটা কিন্তু মুক্ত জোড় ইলেকট্রন ঘাটতি আছে, অর্থাৎ অষ্টক সংকুচিত যৌগ। অষ্টক সংকুচিত মানে যাদের মধ্যে 8টা ইলেকট্রন ফিল আপ হয় নাই, এর মধ্যে অলরেডি ঘাটতি আছে ইলেকট্রন। তাহলে এ কি ইলেকট্রন দান করবে না নিবে? অবশ্যই গ্রহণ করবে। দ্যাট মিনস অ্যাসিড, লুইস অ্যাসিড। তাহলে লুইস মতবাদ অনুসারে এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড হচ্ছে অ্যাসিড। কথা বোঝা গেছে? এইটা ব্রোনিস্টার সাহেব ব্যাখ্যা করতে পারে নাই, এইটা ব্যাখ্যা করছে কে? লুইস সাহেব। ক্লিয়ার? কপার 2+ আসো, এটা পজিটিভলি চার্জড। যদি পজিটিভলি চার্জ হয় তাহলে মুক্ত জোড় ইলেকট্রন গ্রহণ করবে না? অবশ্যই করবে। দ্যাট মিনস এইটা একটা অ্যাসিড। অ্যাকচুয়ালি কপার 2+, তুমি চিন্তা করে দেখো, প্রোটন কিন্তু গ্রহণ করত, অর্থাৎ ব্রোনিস্টেট ক্ষার। আবার কপার 2+, এটা মুক্ত জোড় ইলেকট্রন গ্রহণ করে, অর্থাৎ এটা লুইস অ্যাসিড। তার পরীক্ষা এমন আসতে পারে কোনটি লুইস অ্যাসিড কিন্তু ব্রোনিস্টেট ক্ষার। কথা কি বোঝা গেছে? জাস্ট দুইটা থিওরি ক্যাচ করার চেষ্টা করবা যে মিলাইতে পারতেছো কিনা। ওকে, ক্লোরাইড মাইনাস দেখো নেগেটিভলি চার্জ, তার মানে মুক্ত জোড় ইলেকট্রন আছে, অর্থাৎ সেই ইলেকট্রন দিয়ে দিবে, ও তো নেওয়ার কোনো দরকারই নাই, আছে। তার মানে ক্লোরাইড আয়ন হচ্ছে তোমার ক্ষার, লুইস ক্ষার। কথা বোঝা গেছে? তাহলে আমরা লুইস তত্ত্বও বুঝলাম। এখন একটু শর্টকাটে বোঝার চেষ্টা করি লুইস অ্যাসিড আসলে কারা হবে, লুইস বেস কারা হবে। তোমাদের সবচেয়ে বেশি ঝামেলা হয় লুইস ক্ষার, লুইস অ্যাসিডে। ওকে, চলো বাবারা, কোনো সমস্যা নেই। জিৎ বাবা আছে মানে তোমার সব জিনিস সহজে হয়ে যাবে। তোমার কোন কোন টপিকে সমস্যা তুমি জাস্ট কমেন্ট করো। বায়োলজি হোক, ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, সব কিছু মনে রাখার দায়িত্ব আমার। ওকে, চলো। লুইস অ্যাসিড, লুইস বেস আগের থেকেই বলে দিছি, যারা পজিটিভলি চার্জড তারাই লুইস অ্যাসিড। লাইক কপার 2+ ছিল। ওকে, কপার 2+ ছিল। আচ্ছা, একটু লাল কালি ব্যবহার করি তাহলে বোঝা যাবে। কপার 2+ ছিল, ঠিক আছে? এটা হচ্ছে লুইস অ্যাসিড। আচ্ছা, লুইস বেস কারা? নেগেটিভলি চার্জড। কারা নেগেটিভলি চার্জ ছিল? তুমি একটু চিন্তা করে দেখো তো, ক্লোরাইড মাইনাস ছিল, এটা একটা নেগেটিভলি চার্জড, এটা লুইস বেস, অবশ্যই বেস। আচ্ছা, অষ্টক সংকুচিত যৌগ, যাদের মধ্যে অষ্টক বা অক্টেট রুল যেটা, 8টা ইলেকট্রন ফিল আপ হয় নাই, কারা? একটু জিনিস দেখো, আমরা অ্যালুমিনিয়াম ক্লোরাইড AlCl3, FeCl3, BF3, BCl3, এই যে 1 2 3 4, এই 4টা তুমি মুখস্থ করে ফেলো। অ্যালুমিনিয়াম ক্লোরাইড, Fe ক্লোরাইড, BF3, BCl3, এরা অষ্টক সংকুচিত যৌগ, দ্যাট মিনস লুইস অ্যাসিড। তাহলে পরীক্ষা আসবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড কি? লুইস অ্যাসিড। নিচের কোনটি লুইস অ্যাসিড? BF3। পারবা না? অষ্টক সম্প্রসারণ যৌগ বা যাদের মধ্যে মুক্ত জোড় ইলেকট্রন আছে, অর্থাৎ যাদের মধ্যে মুক্ত জোড় ইলেকট্রন আছে তারা লুইস বেস, যারা অষ্টক সম্প্রসারিত যৌগ তারাও লুইস বেসড। আসো আমরা একটু দেখি কারা আছে। অ্যামোনিয়া মুক্ত জোড় ইলেকট্রন আছে, পানি মুক্ত জোড় ইলেকট্রন আছে, অ্যালকোহল মুক্ত জোড় ইলেকট্রন আছে, এই যে, তাই না? আচ্ছা, এরপরে কি আছে? SF6 অষ্টক সম্প্রসারিত, PCl5 অষ্টক সম্প্রসারিত যৌগ, তাই না? এই দুইটা অষ্টক সম্প্রসারিত যৌগ, এদের মধ্যে মুক্ত জোড় ইলেকট্রন আছে, দ্যাট মিনস এরা সবাই লুইস বেস, অর্থাৎ কি মুক্ত জোড় ইলেকট্রন দিতে পারবে, দান করতে পারবে। এরপরে চলে আসে ডাবল বন্ডযুক্ত অক্সাইড। এটা একটু ব্যতিক্রম, কিন্তু মনে রাখতে হবে। ডাবল বন্ডযুক্ত অক্সাইড কে? কার্বন ডাইঅক্সাইড, CO2 ডাবল বন্ড আছে। আর ডাবল বন্ডযুক্ত হাইড্রোকার্বন কে? ইথিন, CH2 ডাবল বন্ড CH2। দ্যাট মিনস আমরা বলতে পারি ইথিন হচ্ছে লুইস বেস, কারণ
এরা ইলেকট্রোফিলিক রিয়াকশন দেয়। তুমি যখন মেকানিজম পড়বা জৈব যৌগে, যে দেখবা এরা ইলেকট্রোফিলিক মেকানিজমে কাজ করে, অর্থাৎ ইলেকট্রনের প্রতি আকর্ষণ, আর ইলেকট্রন করবে, ওই ইলেকট্রন দান করবে, এই কাজগুলোর কারণে ডাবল বন্ড হাইড্রোকার্বন হচ্ছে লুইস বেস। জাস্ট সোজা কথাই, এত ব্যাখ্যার দরকার নেই। ইথিন হচ্ছে লুইস বেস, আর কার্বন ডাইঅক্সাইড হচ্ছে লুইস অ্যাসিড। ডাবল বন্ডে এই দুইটা একটু ঝামেলা আছে, আর বাকিগুলো তো অলরেডি মুখস্থ করাই ফেলছি। তাহলে তাহলে আমরা একটু এমসিকিউ দেখার চেষ্টা করি। এই যে অনুবন্ধী অম্ল ক্ষার, এইটার আনসার তোমরা আমাকে দিবা। HCl এর অনুবন্ধী ক্ষারক কোনটা? তার মানে HCl এখানে অ্যাসিড, এতটুকু বুঝে গেছি। দেখো 2017-18 আসছে। তার মানে HCl যদি অনুবন্ধী অ্যাসিড হয়, মানে এটা কি বের করতে বলছে? অনুবন্ধী ক্ষার বের করতে বলছে। তাহলে আমরা HCl থেকে একটা প্রোটনকে বের করে দিব, করে দাও, ক্লোরাইড মাইনাস হয়ে গেছে। অর্থাৎ ক্লোরাইড মাইনাস হচ্ছে অনুবন্ধী ক্ষার। এটার অনুবন্ধী ক্ষারক কোনটা? বি। কথা কি বোঝা গেছে? খুবই ইজি না? এটা কিন্তু ব্রোনিস্টার তত্ত্ব থেকে চলে আসছে। তাহলে এইটা আমরা পারলাম। আর তোমার কাজ হচ্ছে, এতক্ষণ ধরে আমরা ব্যাখ্যা দিছি, তাহলে তুমি এই প্রশ্নের আনসার দিবা যে কোনটি লুইস ক্ষার। এখানে পানি আছে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড আছে, BF3 আছে, SO3 আছে। এইটার আনসার তোমরা আমাকে কমেন্টে দিবা, তাহলে বুঝতে পারবো যে তুমি আসলেই বেসিকটা বুঝছো, শর্টকাট বুঝে গেছো। আর কোথায় কি সমস্যা আছে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। এবং তোমরা এই জিৎ বিশ্বাস পেজ আছে, জিৎ বিশ্বাস, এই পেজে তোমরা সব ভিডিওগুলা পেয়ে যাবা। ওকে, বেস্ট অফ লাক।